অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আজকে তোমাদের সাথে অতি গুরুত্বপূর্ণ ইউনিট রিসার্চ অ্যাপটিটিউড থেকে বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটা কোশ্চেন অ্যান্সার নিয়ে বা এমসিকিউ নিয়ে। দেখো, আজ আমরা রিসার্চ অ্যাপটিটিউড থেকে মাত্র 10টা এমসিকিউ সলভ করব। প্রত্যেকটা এমসিকিউ যথেষ্ট ইম্পর্টেন্ট। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে প্রত্যেকটা এমসিকিউ কতটা গুরুত্বপূর্ণ। তো চলো, সময় নষ্ট না করে আমরা চলে যাব একদম প্রথম এমসিকিউতে। দেখো, প্রথম প্রশ্নটা আমাদের রয়েছে গঙ্গা অ্যাকশন প্ল্যান থেকে। তাহলে গঙ্গা অ্যাকশন প্ল্যান বলছে ইজ এ অ্যাকশন রিসার্চ প্ল্যান বিকজ ইট হ্যাজ। দেখো, গঙ্গা অ্যাকশন প্ল্যান কিন্তু অ্যাকশন রিসার্চ এটা বলেই দিয়েছে। এবার তোমাকে প্রশ্নটা করেছে যে কেন কেন এটাকে অ্যাকশন রিসার্চ বলা হচ্ছে। তাহলে অপশন হিসাবে আমাদের রয়েছে টু অ্যাটেন্ড এ ডিফিনিট গোল, অপশন বি টু ফিনিশ ইন এ শিডিউল টাইম, অপশন সি এ ডিফাইন সোসিও ইকোনমিক অর্ডার এবং অপশন ডি অল অফ দ্য অ্যাবভ। তাহলে দেখো, এখানে অ্যাকশন রিসার্চ বলা হচ্ছে আমাদেরকে গঙ্গা অ্যাকশন প্ল্যানকে এই কারণেই, কারণ এটা একটা ডিফিনিট গোল যেটা অ্যাচিভ করার জন্য নেওয়া হয়েছিল। আমরা প্রত্যেকেই জানি যে গঙ্গা অ্যাকশন প্ল্যান এটা 1985 এ নেওয়া হয়েছিল, তাই তো? তাহলে কিসের জন্য? টু ইমপ্রুভ দ্য ওয়াটার কোয়ালিটি। আমাদের গঙ্গা নদীর যে ওয়াটার কোয়ালিটি সেটাকে ইমপ্রুভ করার জন্য নেওয়া হয়েছিল এবং এটা লঞ্চ বাই রাজীব গান্ধী। সেই সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং তার সময়ই এই গঙ্গা অ্যাকশন প্ল্যানটা নেওয়া হয়েছিল। তাহলে অবশ্যই এটার একটা আমাদের সময়সীমা রয়েছে, যেমন প্রথম ফেজে আমাদের 1986 থেকে 2000। তাহলে 1986 থেকে 2000 এটা আমাদের হচ্ছে সময়সীমা। সেই জন্য কি এটা একটা বলা হচ্ছে টু ফিনিশড ইন এ শিডিউল টাইম। তাহলে এখানে কিন্তু আমাদের সমস্তটা অপশনই আমাদের প্রযোজ্য। সেই জন্য অল অফ দ্য অ্যাবভ আমাদের সঠিক উত্তর হবে। তাহলে গঙ্গা অ্যাকশন প্ল্যানকে আমরা অ্যাকশন রিসার্চ বলছি এই কারণেই, কারণ এটা একটা নির্দিষ্ট বা উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য নেওয়া হয়েছিল। একটা শিডিউল টাইম যেখানে ফিনিশের কথা বলা হয়েছিল, একটা নির্দিষ্ট সময় শেষ হবে এবং একটা সোসিও ইকোনমিক অর্ডার ঠিক হবে, তার জন্য কিন্তু এই গঙ্গা অ্যাকশন প্ল্যানটা নেওয়া হয়েছিল। তাহলে 1986 থেকে 2000 হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যানের ফার্স্ট ফেজের শিডিউল টাইম। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি। পরের প্রশ্ন রয়েছে দ্য ক্লাসিফিকেশন অফ দ্য স্কিম অফ ব্ল্যাকবোর্ড অপারেশন, যেটাকে আমরা অপারেশন ব্ল্যাকবোর্ড বলি। তাহলে সেক্ষেত্রে বলছে যে ক্যান বি ক্যারিড আউট আন্ডার। তাহলে এই যে অপারেশন ব্ল্যাকবোর্ড এটাকে আমরা কিসের আন্ডারে আনবো? এটাকে আমরা কোন ধরনের রিসার্চ বলবো? ফিলোসফিক্যাল রিসার্চ, এক্সপেরিমেন্টাল রিসার্চ, অ্যাকশন রিসার্চ, না নান অফ দ্য অ্যাবভ? তাহলে দেখো, এটা কিন্তু অবশ্যই আমাদের অপশন সি অ্যাকশন রিসার্চ। অপারেশন ব্ল্যাকবোর্ডকে আমরা অ্যাকশন রিসার্চের আওতায় নিয়ে আসবো এবং আমরা অনেকেই জানি যে 1987 এ নেওয়া হয়েছিল অপারেশন ব্ল্যাকবোর্ড স্কিম। এটা একটা এডুকেশনাল স্কিম এবং এখানে কিন্তু অনেক রকম ফেসিলিটি প্রদান করার কথা বলা হয়েছে। যেমন আমরা কয়েকটা বলতে পারি যে ওয়ান রুম ফর ইচ ক্লাস, প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে রুম থাকবে এবং দুটো করে টিচার থাকবে তার জন্য, সেপারেট টয়লেট থাকবে বয়েজ এবং গার্লসের জন্য এবং ক্লাসরুমে যাতে অ্যাপ্রোপ্রিয়েট টিএলএম এর ইউজ হয় সেগুলো কিন্তু প্রত্যেকটাই অপারেশন ব্ল্যাকবোর্ড এই এডুকেশনাল স্কিমের আন্ডারে আসছে। সেই জন্য এটাকে আমরা অ্যাকশন রিসার্চ বলে থাকবো। ঠিক আছে? তাহলে ২ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। চলে আসবো ৩ নম্বর প্রশ্ন। ৩ নম্বর প্রশ্ন রয়েছে which one of the following research method have the similarity in nature when compared in relation to sample, control and validity of inference? তাহলে কোন দুটো এমন রিসার্চ রয়েছে যার মধ্যে আমাদের সিমিলারিটি রয়েছে, মিল রয়েছে, কি কি দিক থেকে? রিলেশন টু স্যাম্পলের দিক থেকে, কন্ট্রোলের দিক থেকে এবং ভ্যালিডিটি অফ ইনফারেন্সের দিক থেকে। তাহলে অপশনগুলো রয়েছে আমাদের এক্সপেরিমেন্টাল এক্স পোস্ট ফ্যাক্টো, হিস্টোরিক্যাল ফিলোসফিক্যাল, সার্ভে এবং এক্সপেরিমেন্টাল মেথড এবং অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তাহলে মিল রয়েছে আমাদের অপশন বি হিস্টোরিক্যাল এবং ফিলোসফিক্যাল রিসার্চ, যেখানে স্যাম্পল, কন্ট্রোল, ভ্যালিডিটি অফ ইনফারেন্স সমস্ত দিক দিয়ে দুটোর মধ্যে একটা মিল বা সিমিলারিটি রয়েছে। ৪ নম্বর প্রশ্ন রয়েছে ভ্যারিয়েবল থেকে, জেনারেলি ভ্যারিয়েবল আর। তাহলে ভ্যারিয়েবল কটা পার্ট রয়েছে বা ভ্যারিয়েবলকে কটা ভাগে ভাগ করা হয়? দেখো, এখানে অপশন হিসাবে 2 টাইপ, 3 টাইপ, 4 টাইপ সমস্তটাই বলা হয়েছে এবং 2 টাইপের মধ্যে ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এর কথা বলেছে। 3 টাইপের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট এবং ইন্টারভেনিং এর কথা বলেছে। 4 টাইপের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ইন্টারভেনিং এবং কন্ট্রোল। তাহলে আমরা বুঝতেই পারছি অপশন সি আমাদের 4 টে টাইপের ভ্যারিয়েবল রয়েছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ইন্টারভেনিং এবং কন্ট্রোল ভ্যারিয়েবল সবগুলোই হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের পার্ট। ৫ নম্বর প্রশ্ন রয়েছে দ্য ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন অফ এক্সপেরিমেন্টাল মেথড ইজ রিলেটেড উইথ। তাহলে আমরা কোন কোন
মৌলিক অনুমান বা ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন গুলো করতে পারি একটা এক্সপেরিমেন্টাল বা পরীক্ষামূলক গবেষণায়। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে ল অফ সিঙ্গেল ভ্যারিয়েবল। তাহলে ল অফ সিঙ্গেল ভ্যারিয়েবল বা একটাই চলকের নীতি যেটাকে আমরা বলে থাকি, যেখানে গবেষক দ্বারা এই এক্সপেরিমেন্টাল ভ্যারিয়েবলটা নিয়ন্ত্রিত হচ্ছে, সেই জন্য এটাকে আমরা ল অফ সিঙ্গেল ভ্যারিয়েবল বলছি। তাহলে ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন এক্সপেরিমেন্টাল মেথড রিলেটেড হচ্ছে ল অফ সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে। চলে আসবো 6 নম্বর প্রশ্ন রয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ এক্সপেরিমেন্টাল মেথড। তাহলে এক্সপেরিমেন্টাল মেথডের কোনটা টাইপ নয়? এখানে অনেক কটা টাইপ দেওয়া রয়েছে, তার মধ্যে আমাদের সঠিক উত্তর রয়েছে রেসিডুয়াল গ্রুপ এক্সপেরিমেন্ট। এটা কিন্তু এক্সপেরিমেন্টাল মেথডের টাইপ নয়, ঠিক আছে, নট এ টাইপ প্রশ্নটা বলেছে। তাহলে সিঙ্গেল গ্রুপ এক্সপেরিমেন্ট, প্যারালাল, রোটেশনাল সবগুলোই হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথডের কিছু পার্ট, কিন্তু রেসিডুয়াল গ্রুপ এক্সপেরিমেন্ট এটা এক্সপেরিমেন্টাল মেথডের পার্ট নয়। 7 নম্বর প্রশ্ন রয়েছে, দ্য টাইপস অফ হিস্টোরিক্যাল মেথড আর। তাহলে হিস্টোরিক্যাল মেথডের টাইপ এখানে জানতে চেয়েছে। তাহলে দ্য টাইপস অফ হিস্টোরিক্যাল মেথড এখানে দেখো কি কি বলেছে, ডেসক্রিপটিভ অ্যানালাইটিক্যাল, হিস্টোরিক্যাল কনস্টিটিউশনাল অ্যান্ড রিপোর্টিং, স্কুল সার্ভে অ্যান্ড সোশ্যাল সার্ভে, সার্ভে এক্সামিনেশন এবং কোশ্চেনারি সার্ভে। তাহলে টাইপ অফ হিস্টোরিক্যাল মেথড, তাহলে হিস্টোরিক্যাল মেথডের এখানে টাইপ হিসাবে আমরা অপশন বিটাকে নেব, হিস্টোরিক্যাল কনস্টিটিউশনাল অ্যান্ড রিপোর্টিং। 8 নম্বর প্রশ্ন রয়েছে, জেনারেলি দ্য ফরম্যাট অফ রিসার্চ রিজেম্বল উইথ। তাহলে রিসার্চের যে ফরম্যাট সেটা কার সাথে রিজেম্বল বা জড়িত? সেক্ষেত্রে দেখো অপশন রয়েছে এ লং এসে, এ সিনোপসিস, এ রাইটিং টেকনিক, এ রিপোর্ট প্রিপেয়ারিং মেথড। তাহলে আমরা সবাই জানি সিনোপসিস, যেটা রিসার্চের ফরম্যাটের সাথে রিজেম্বল বা মিল রয়েছে বা জড়িত রয়েছে। তাহলে জেনারেলি দ্য ফরম্যাট অফ রিসার্চ রিজেম্বল উইথ এ সিনোপসিস। আর সিনোপসিস মানে আমরা প্রত্যেকেই জানি সারসংক্ষেপ যেটাকে বলে থাকি, এ ব্রিফ সামারি অর জেনারেল সার্ভে অফ সামথিং, সেটাই হচ্ছে সিনোপসিস, তাই তো। 9 নম্বর প্রশ্ন রয়েছে, দ্য হিউম্যান রিসোর্স অফ এ ওয়ার্কশপ আর। তাহলে যে কোনো ওয়ার্কশপে হিউম্যান রিসোর্স বলতে আমরা কোনগুলোকে বলে থাকি? হিউম্যান রিসোর্স, তাহলে হিউম্যান রিসোর্স এখানে দেখো অর্গানাইজার, কোঅর্ডিনেটর, এক্সপার্ট, তিনজনকে বলা হচ্ছে। অর্গানাইজার, কোঅর্ডিনেটর, এক্সপার্ট, পার্টিসিপেন্ট, চারজনের কথা বলা হচ্ছে। না অর্গানাইজার, কোঅর্ডিনেটর, এক্সপার্ট, রিসার্চার, এখানেও চারজনের কথা বলা হচ্ছে। না নান অফ দ্য অ্যাবভ। তাহলে কোশ্চেন নাম্বার 9 আমাদের 4টে হিউম্যান রিসোর্স রয়েছে ওয়ার্কশপের ক্ষেত্রে, যারা হচ্ছে অর্গানাইজার, কোঅর্ডিনেটর, এক্সপার্ট এবং পার্টিসিপেন্ট। 10 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন রয়েছে আজকের, দ্য ফ্যাকচুয়াল এইমস আর মোস্ট ইম্পর্টেন্ট ইট। তাহলে যে সমস্ত বাস্তব লক্ষ্যগুলো রয়েছে রিসার্চের ক্ষেত্রে বা কোন ধরনের রিসার্চের ক্ষেত্রে ফ্যাকচুয়াল এম গুলো বিশেষ গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট, কোন ধরনের রিসার্চের ক্ষেত্রে ফ্যাকচুয়াল এম গুলো বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে এখানে হিস্টোরিক্যাল রিসার্চ রয়েছে, বিহেভিয়ারাল রয়েছে, থিওরিটিক্যাল রয়েছে, ফিলোসফিক্যাল রয়েছে। তাহলে আমরা প্রথমটাই বলতে পারি হিস্টোরিক্যাল রিসার্চের ক্ষেত্রে ফ্যাকচুয়াল এইমস গুলো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। তাহলে একদম ওয়ান লাইনার 10টা প্রশ্ন আলোচনা করলাম। অনেক সময় কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে থাকে এবং কিছু প্রশ্ন এখানে রয়েছে যেগুলো বিগত বছরের WB সেট পরীক্ষার প্রশ্ন। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে আশা করি ভিডিওটা দেখে নিয়েছো। কোনো প্রশ্ন নিয়ে তোমাদের কোনো কিছু বলার থাকলে বা বক্তব্য থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে তোমরা জানাতে পারো। তাহলে পরবর্তীতে রিসার্চ অ্যাপটিটিউডের আরো বিভিন্ন রকম টপিক গুলো থেকে আরো বিভিন্ন প্রশ্ন আলোচনা করব। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।